আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণের পরপরই একটি সাক্ষাৎকারে তার আঞ্চলিক ভাষায় বলেছিলেন, তিনি যেখানে হাত দিচ্ছেন সেখানে লটর পটর অবস্থা। অর্থাৎ তার ভাষায় মোদ্দা কথা হচ্ছে, শেখ হাসিনা তার দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসন আমলে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে সীমাহীন অনিয়ম আর লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। ফলে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টর যেভাবে সচল থাকবার কথা ছিল, ঠিক সেভাবে সচল ছিল না। তাই ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের সময় যে রাষ্ট্র ব্যবস্থা পেয়েছেন, সেটা ছিল সত্যিকার অর্থে একটি লটরপটর অবস্থা বা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা। এবং এমন একটি অবস্থার মধ্য দিয়ে শুরু করা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দেখতে দেখতে ১ বছর পূর্ণ করেই ফেলল। তবে যে প্রেক্ষাপটে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, সেটার বিবেচনায় এই সময়টা খুব বেশি নয়। বিশেষ করে সরকারবিহীন অবস্থায় ৩ দিন কাটানো একটি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করাটা ছিল একজন রাজনীতি বিমুখ মানুষের জন্য খুবই দুঃসাহসী পদক্ষেপ। এবং প্রথম দফায় তিনি সেই পরিস্থিতিটা বেশ দক্ষতার সাথে সামলাতে পেরেছিলেন। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তার যে সম্মানজনক অবস্থান ছিল, সেটাকে তিনি ব্যবহার করে দেশের অভ্যন্তরীণ অবস্থাকে সামলিয়ে নিয়েছিলেন। ক্ষমতা গ্রহণের ১.৫ মাসের মাথায় এসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সুযোগ তাকে এক্ষেত্রে যথেষ্ট সাহায্য করেছে। তার প্রতি দেশবাসী ও আন্তর্জাতিক মহলের যে আগ্রহ ও প্রত্যাশা ছিল, সেটাকে তিনি কাজে লাগাতে পেরেছিলেন জাতিসংঘের ওই অধিবেশনের মাধ্যমেই। অতীতে দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের আর কোনো শাসকের প্রতি এরকম শক্তিশালী সমর্থন কিংবা আস্থা কখনোই ছিল না। সেদিক থেকে ডক্টর ইউনূস যেমন একজন ভাগ্যবান মানুষ, তেমনি তাকে পেয়ে বাংলাদেশের মানুষও ছিল গর্বিত। কিন্তু দুঃখের বিষয় হলো, মাত্র ৩ মাস যেতে না যেতেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে শুরু করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এত বড় একটা গণ অভ্যুত্থানের পর মাত্র ৩ মাসের মাথাতেই কেন আবারও উল্টো পথে চলতে শুরু করলো দেশ? এর দায় আসলে কার? এসব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সচেতন মহলে। বলা হয়ে থাকে, পতিত ফ্যাসিস্ট শক্তির নানামুখী ষড়যন্ত্রের শিকার হয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। দিনের পর দিন ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে সরকারের ভিতরে বাইরে থেকে। নানান দাবি দেওয়া আদায়ের নামে দেশকে অস্থিতিশীল করে তোলা হয়েছে। তাই সরকার ঠিকঠাক কাজ করতে পারেনি। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে এই যুক্তিগুলোর অবশ্যই ভিত্তি আছে। কিন্তু প্রশ্ন হলো, সরকার কেন এইসব অরাজকতাকে সময় মতো নিয়ন্ত্রণ করল না? এটা সবার জানা কথা, বিপ্লবের মতো শক্তিশালী একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশি বিদেশি নানান পক্ষ অরাজকতা তৈরির সর্বাত্মক চেষ্টা করে যাবে। কিন্তু সেই চেষ্টাটাকে নস্যাৎ করে দিয়ে শৃঙ্খলাপূর্ণ সুশাসনের দিকে এগিয়ে যাওয়াটাই তো সরকারের কাজ। এর জন্য একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা কায়েম থাকে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ডক্টর ইউনূস সাহেব ভঙ্গুর একটি রাষ্ট্রের কলকব্জাকে মেরামতের জন্য কতটা সচেষ্ট এবং আন্তরিক ছিলেন? তার অতিমাত্রায় সুশিক্ষিত উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের লটরপটর অবস্থাকে মেরামত করে তোলার জন্য ঠিক কতটা আন্তরিক চেষ্টা করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? এই ১ বছরে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবের কার্যক্রম দেখে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তিনি যেভাবে তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলতেন, ঠিক সেই লক্ষ্যে আন্তরিকভাবে তিনি কাজ করে গেছেন কিংবা এখনো কাজ করছেন। তার কাছে তরুণ সমাজ কিংবা ছাত্র সমাজ বলতে ছিল কেবল সমন্বয়ক নামধারী কিছু তরুণ, যাদেরকে তিনি তার সরকারের ছায়ায় রেখে নিজের ক্ষমতা রক্ষার প্রহরী বানিয়েছেন। তিনি তরুণ সমাজ কিংবা ছাত্র সমাজ বলতে সারা দেশের তরুণ সমাজকে বোঝেন না। তিনি প্রায় শতাধিক সমন্বয়কের বাইরে আর কোনো তরুণের প্রতিনিধিত্ব করার প্রয়োজন মনে করেন না। তাই তার শাসন ব্যবস্থা আজও দেশের মানুষের মনের মাঝে জায়গা করে নিতে পারছে না। রাজনৈতিক মহলে ১/১১ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের যথেষ্ট সমালোচনা শোনা যায়, কিন্তু দেশের সাধারণ মানুষ আজও ফখরুদ্দিনের মতো একজন শাসক খোঁজেন। কারণ ফখরুদ্দিনের ২ বছরের শাসন আমল সত্যিকার অর্থেই জনগণের জন্য শাসন ছিল। রাজনীতির বাইরের জনগণের পছন্দের শাসক ছিলেন ফখরুদ্দিন। এবং প্রায় ১৬ বছর পর সাধারণ জনগণ আশা করেছিল ডক্টর ইউনূসের সরকারও সেই ফখরুদ্দিনের চেয়ে আরো ভালোভাবে দেশ চালাবেন। দেশের তরুণ সমাজ
যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে তিনি ঠিকঠাকভাবে সেই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্র পুনর্গঠনের জন্য তিনি তার উপদেষ্টা পরিষদের উপর নির্ভর করবেন না। উপদেষ্টা পরিষদ তার হুকুম পালনের জন্য তটস্থ থাকবেন। তিনি যা বলবেন সেটাই হতে হবে, সেটাই হবে রাষ্ট্রের আইন, ব্যাস। কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা ডক্টর ইউনূস সাহেব সবকিছু করলেন উল্টো। তার সরকারে ছাত্র প্রতিনিধি নিয়ে পুরো ছাত্র সমাজের ঐক্যকে ভেঙে দিলেন। ছাত্রদের হাতে রাজনৈতিক দল গঠনের দায়িত্ব দিয়ে পুরো একটি প্রজন্মকে লোভের ফাঁদে ফেলে ধ্বংস করে দিলেন। এখন ছাত্ররা না হলো রাজনীতিক, না হলো অধ্যবসায়ী ছাত্র। সবার মাঝে জেগে উঠল লোভ এবং প্রতিহিংসা। আর যারা এর বাইরে রয়ে গেল তার স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে হয়ে গেল হতাশাগ্রস্ত, রাষ্ট্রচিন্তা বিমুখ আর আত্মকেন্দ্রিক একটি প্রজন্ম। এভাবেই লটর পটর বাংলাদেশটাকে একেবারে ছেঁড়াবেড়া করে দিলেন ডক্টর ইউনূস। তাই আজ অনেকেই আক্ষেপ করে বলেন, কি দরকার ছিল এত কিছুর, কি দরকার ছিল স্বপ্ন দেখার, কি দরকার ছিল সম্ভাবনাময় এতগুলো মানুষের আত্মহত্যা দেবার। যেভাবে চলছিল সেটাই তো আমাদের জন্য ভালো ছিল। আমরা একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিই অন্তত পক্ষে আত্মতৃপ্তি খুঁজে পেতাম। প্রকাশ্যে না হোক গোপনে সেই সময়ের শাসকদের খিস্তি খেউর করতে পারতাম। আমজনতা হিসেবে সেটা তো তবু এক ধরনের স্বস্তি ছিল। কিন্তু এখন সংস্কারের নামে যেভাবে চলছে তাতে না থাকবে সেই আগের শাসন ব্যবস্থা, না হবে একটি কার্যকর নতুন শাসন ব্যবস্থা, সবকিছু একেবারে সেরাবেরা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূস যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেটা কি সত্যি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি। ধন্যবাদ।